ফকিনের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, মুচি গয়ে মুচি, তুই মনে করছিস আমার কেউ নাই? হ্যাঁ, রিস্কালা করে রিস্কালা, তোকে রিস্কালা তো বলা যাবে না। রিস্কালা তো থেকে অনেক ভালো, বুঝছস? রিস্কালা তো বউয়ের কাপড় চোপড় খাওয়ার পর সবকিছু দেয়। তুই আমার কি চাহিদা পূরণ করছিস? তুই আমার কি দিছস? কি পাইছি আমি তোর মাঝে? কিচ্ছু পাইনি। তুই ভাবছিস আমার কেউ নেই? দেখ কাকে নিয়ে আসছি, দেখ। তোর চাইলে আমি অনেক কিছু করতে পারি। আসসালামু আলাইকুম আব্বা। আব্বা আপনি ভালো আছেন? ভালো থাকতে দিলে কই? হ্যাঁ, এই বয়সে আল্লাহ বিল্লাহ করমু, রোজা নামাজ করমু, আর তোমরা 2 দিন পরে পরে একটা ক্যান্সেল করো আর তোমাকে বিচার আচার করতে হয়। ভালো তো থাকতে দিলা না আমাদের। আসসালামু আলাইকুম বিআই, কখন আসছেন? বইলে আসবেন না? বইলে আসলে একটু রান্না বান্নার ব্যবস্থা করতাম। পুত্রাওয়ারের সাথে নিয়ে আসছেন, যাক ভালো হয়েছে। এই বুড়া খাটাইস, আপনি কোনো কথা বলবেন না। যত নষ্টের মন হলো আপনি কোনো কথাই বলবেন না। এই চুপ থাকো তুমি। বেশা প্রায় দেখাই না আপনারা, হ্যাঁ আপনার কাছে মায়া বিয়ে দিয়ে আমি শান্তি পাইলাম না, বুঝছেন? এই জামাই বাবু, কত কি কত সপ্তাহ তুমি আমার কথা দিলা, সবকিছু মিটপাট হয়ে গেছে, এখন আবার কি হলো? খালি তোমার এই ভেজাল লয়ে গিয়ে মানে সময় কাটা দেবে বলছে। ওই মিয়া, তোমার সমস্যাটা কি? 2 দিন পর পর তুমি আমার বোনের লাগে ঝামেলা করো। ওই তোমার গতিবিধি তো সন্দেহজনক। বিয়া করছো নি মিয়া? গোপনে গোপনে মানুষে যারা বিয়া করে এরা বইয়ের লগে এরকম খারাপ আচরণ করে মিয়া। তোমার অবস্থা তো হইছে ওইরকম। হ্যাঁ, অসভ্যর মতো করতেছো তুমি। বউয়ের শান্তি দাও না? 2 দিন পর পর তোমার লগে আইতে হয় বিচার করতে। এরকম কাজ করো মিয়া। আচ্ছা বাবা, তুমি বলো কি তোমার কি সমস্যা? এত ঝগড়াঝাড়ি কেন হয় বাবা তোমার ভিতরে? হ্যাঁ বাবা, বাইঙ্গে সব বলো আমারে। হ্যাঁ, তুমি তো মেয়ে মানুষ, তোমার শরীরে কোনো রক্ত মাংস নাই মিয়া। ওই মিয়া, তোমার লজ্জা করে না? তুমি একটা মায়ের মানুষের মারধর করো মিয়া। হ্যাঁ, এই বাবা রিয়াজ, বিয়ে কিছু মনে করেন না। পোলাপান মানুষ ঝগড়াঝাটি করতেছে, আবার ঠিক হয়ে যাবে। এই বুড়া খাটাইস, আপনারা বলছি কোনো কথা বলবেন না। আপনি কি ডাকছি এখানে কোনো কথা বলার জন্য? কেন আসছেন এই জায়গায়? যত নষ্টের মন হলো আপনি বলছি কোনো কথা বলবেন না। আপনি কাজে যান। এত কথা কেন বলেন? চুপ থাক, এত বক বক করস কে? আমি আগে কথাটা শুনি জামাই বাবু থেকে। জামাই বাবা, বলো তো বাবা কি আমার ঘটনাটা সব খুললে একটু বল। এই ফকিরের বাচ্চা, এখন কথা বলস না কেন? এখন কি মুখের জবান আলা নিয়ে গেছে? ও আগে তো হাত আর মুখ চলতো তোর বাবার হাত, তোর এখন চলে না? এখন কি আমার বাবার দেখে ভাইয়ের দিকে কি বিছানা পোশাক করে দেস? আব্বা আপনারা তো সব শুনে আমার বাসায় আসছে, আমি কোনো কিছু বলবো না, আমার কিছু বলার নেই। আপনার বিচারে আপনাদের রায় যা হয় আমি সেই রায় মাথা পেতে নিব। আপনি বলেন আমাকে কি সাজা দিতে চান? আব্বা আপনারা তো নিজের চোখে সব দেখলেন আর নিজের কানে সব শুনলেন, দেখেছেন আপনার মেয়ে আমার সাথে কি সুন্দর ভালো ব্যবহার করলো। আব্বা আপনি তো আমার শ্বশুর, শ্বশুর মানে আব্বা, আপনি আমার বাপের মতো। আপনি আমাকে যেই রায় দিবেন এই বিচারে আমি মাথা পেতে নিব, আমার বলার কিছু নেই আব্বা। বাবা প্রিয়, নাটক কম করো। এই ছোট লোকের বাচ্চা, ফকিনের বাচ্চা, ঠোকাই করে টুকাই। এই মুচির বাচ্চা মুচি, হ্যাঁ আমার বাবা তোর বাবা কেন হতে যাবো? আমার বাবা শুধু আমারই থাকবো, তুই কেন হবে আমার বাবার বাবা? বৌমা চুপ করো না, এবার বিয়ে আসছে, পুত্র আসছে, একটু ভালো কিছু খাবারের রান্নার আয়োজন করো। বাবা আপনার ছেলে কত বাজার করছে, ইলিশ মাছ, গরুর গোস, খাসির মাথা, গদা চিংড়ি, কত কি বাজার করছে। ফ্রিজ ভরে রাখছি, আমি নামাবো, রান্না করব, আর আপনারা গামলা ভরে খাইবেন না? পাতিল ভরে রান্না করবো, গামলা ভরে খাবেন। বাবা এই বুড়া খাটাইস, একদম কোনো কথা নেই, ভালো হয়ে যান। এই বুড়া খাটাইস, আপনি জানেন না আপনার ছেলে গুঁড়া মাছ ছাড়া কিচ্ছু চোখে দেখে না। গুঁড়া মাছ আর শাকসবজি খাওয়াইতে খাওয়াইতে আমার কলজার ভিতরে ঝং ধরা লেগেছে। এখন আমার আর ভালো লাগতেছে না, বুঝছেন? এই চুপ কর, কবার কিছু চুপ থাকতে। এই তুই জানিস না
এই যে বুড়া খারাস কর, এটা তোর শ্বশুর, শ্বশুর বাবা, শ্বশুর সে বাপের জায়গায় থাকে, সম্মান করবি। আমার সামনে তুই তোর শ্বশুরের যে ধরনের খারাস পর্যন্ত করছ, তুই ঠিক হয়ে যা তাহলে বুঝছ। আর এই যে জামাই বাবু, স্বামী জানের জান, পুরাণের পুরাণ, এই স্বামীর পায়ের নিচে তোর জান্নাত। স্বামী যদি একবার বরদোয়া দেয়, যত আমাদের বন্দি করো, সব আল্লাহ পাক বরবাদ করে দিব, বুঝছস? এই ছোট লোকের বাচ্চা, ফকিনের বাচ্চা, তুই কি করে ভাবছিস তোর আমি স্বামী হিসাবে মানবো? কখনো না, কোনোদিনও না, বুঝছস? আর তোর বাবার আমি বাপ রাখবো? অসম্ভব, কখনো বাপ রাখবো না। সামনে এরকম বেয়াদবি করো, আমি কিন্তু চলে যাবো। আচ্ছা জামাই বাবা, কি হয়েছে ঘটনাটা আমার একটু একটু ভাঙ্গে কত একটু শুনি আমি। বাবা, এই ছোট লোকের বাচ্চা কি বলবো? আর কিছু বলার আছে? বাবা, আমি সাফসাফ বলে দিচ্ছি, ওর সাথে আমি এক সেকেন্ডও সংসার করবো না। এখানে আমার দম বন্ধ হয়ে যায়, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, মনে হয় আমি মারা যাবো। বাবা, তুমি আমাকে নিয়ে চলো বাবা, আমি এক সেকেন্ডও থাকবো না। আলেয়া, তোমার কিন্তু আমি বেয়াদবি শিখাই নাই, সুশিক্ষা দিয়েছিলাম। আমার সামনে তুমি যে ধরনের বেয়াদবি করছো, শোনো, আর যদি এই ধরনের বেয়াদবি করো শ্বশুরের সাথে, জামাইয়ের সাথে, আমি আর আসবো না। শোনো, তোমার বিয়া দিছি, লাল শাড়ি পরে গেছো স্বামীর বাড়ি, আমি চাই সাদা কাপড় পরে তুমি বাইরে আসো। এইরকম বেয়াদবি করলে তুমি আমার বাড়িতে আসতে পারবে না, বাড়ি দরজা বন্ধ, আমার চেহারাও দেখতে পাবে। কথাটা সবসময় মনে রাখবা, স্বামী হয়েছে পরম ধন। তুমি কেন এত বুঝানোর পরে ভুলা যাও? স্বামীর কেন তুমি এত অবজ্ঞা করো? স্বামী দিনে রাতে সংসারের জন্য যে কত পরিশ্রম করে, একবারও তোমরা চিন্তা করো না। ওই জামাই বাবু, আরে আমার তুমি বাইকে কও না কি ঘটনাটা। আব্বা, আসলে বিষয়টা ওরকম জটিল কিছু না, তবে এই ছোট্ট একটা বিষয় আপনার মেয়েটাকে ঘুরপাক লাগিয়ে চিৎকার করে বিশাল বড় করে ফেলেছে। আসলে ঘটনা হয়েছে, ওই গত সপ্তাহে একটা দাওয়াত ছিল, ওই আমাদের দেলপাড়াতে মিরগঞ্জ একটা সেন্টার আছে, পাশের বাড়ির ভাবির মেরিট ডে ছিল, আমাদেরকে ইনভাইট করেছিল। তা আসলে বড় লোকের অনুষ্ঠান তো, এখানে যেতে হলে কম করে হলে 5,000 টাকা দিতে হবে। আমি বেতন পাইনি, অল্প বেতনে চাকরি করি, সংসার চালাতে হিমশিম খেয়ে যাই। তা আপনার মেয়েকে, মানে আমার বউকে বোঝাতে চেষ্টা করলাম যে এখানে যাওয়ার দরকার নেই, চলো তোমার বাপের বাড়িতে চলে যাই, ওখানে এই একবেলা দুইবেলা বেড়ে আসি, ওখানে খাওয়া দাওয়া করবো, বাবাকেও দেখা হবে, তোমার বড় ভাইটার সাথে দেখা হবে। আর যদি সেখানে যেতে না চাও, চলো কোথাও পার্কে যাই, পার্কে ঘুরে আসি, ভালো লাগবে, আর হোটেলে খেয়ে নেব। তা আপনার মেয়ে কথাটা শুনলো না, তার কথা হচ্ছে তার মান সম্মান শেষ হয়ে যাবে এই দাওয়াতে না গেলে। বলেন, আমার হাত খালি, আমার 1 টাকা নেই, এই 5,000 টাকা আমি কোত্থেকে দিব? আপনার মেয়েকে এটা বুঝাতে পারলাম না। আপনার মেয়ে আমার সাথে যে খারাপ ব্যবহার করলো, শুধু আমার সাথে না, আমার এই বৃদ্ধ বাপটার সাথে খারাপ ব্যবহার করছে, বুঝতে পেরেছেন? আর সেটার প্রমাণ তো আপনারা এসেই দেখলেন না, কি সুন্দর ব্যবহার করলো। আপনাদের সামনে যদি এরকম ব্যবহার করে, আপনাদের অগোচরে যে কী ব্যবহার করতে পারবে এটা আপনারা বুঝে নেন। সমাজের চোখে নাকি আপনার মেয়ে ছোট হয়ে যাবে। আর যেই সমাজ মানুষকে মানুষ বলে মূল্যায়ন করে না, সেই সমাজের কথা চিন্তা করে লাভ আছে? বলেন, সমাজ কি আমাদেরকে খাওয়াবে? সমাজ কি আমাদের বাসায় চাল ডাল দিয়ে যাবে? বলেন, কয় টাকা বেতন পাই? এটা আপনার মেয়ে বুঝতে চায় না। আপনার মেয়েকে এত করে বুঝালাম যে দরকার নেই, বাদ দাও। আপনার মেয়ের কথা একটাই, ভাবির সামনে মুখ দেখাতে পারো না। আর আপনার মেয়েকে বললাম যে তুমি আমার ভাবির সাথে তোমার দেখা হলে তুমি বলবা যে আমি অসুস্থ ছিলাম, আমি বিছানা থেকে উঠতে পারি না, একটু মিথ্যা কথা বানায় টানে বলবা, কিছু করার নেই। আপনার মেয়ের কথা একটাই, যেতে হবে। বলেন, কি টাকা কোথায় পাবো? এই ছোট্ট একটা ঘটনা নিয়ে আপনার মেয়ে এত বড় বিশাল একটা গ্যাঞ্জাম লাগাই দিছে, যে এরকমভাবে চিল্লাচিল্লি করে, আশেপাশে মানুষ সব থুতু করে, আমাদের মান সম্মান সব শেষ হয়ে গেছে। বলেন, কারণ আপনি মনে করেন আমার অন্যায় হয়েছে, আপনি যেই বিচার করবেন আমি মাথা পেতে নিব, আমার কোনো সমস্যা নেই। আব্বা, কিন্তু একজন পুরুষ মানুষ, আমি একজন পুরুষ মানুষ। আপনি তো অনেক আগে বিয়ে করেছেন, আপনি চিন্তা করেন তো, আপনি কি কখনো আপনার কথা চিন্তা করেছেন? একজন পুরুষ মানুষ কি নিজের কথা কখনো চিন্তা করে? নিজের ভালো মন্দ চিন্তা করে? বলেন, আপনিও করেন না। আমরা আসলে পুরুষরা নিজের কথা চিন্তা করি না, আমরা চিন্তা করি বাবা মার কথা, সন্তানের কথা, এমনকি
স্ত্রীর কথা, কিন্তু দেখেন উল্টো দিক থেকে বাবা মা আমাদের দুঃখ বুঝে না। আমরা পুরুষ, একটা পুরুষ যদি তার স্ত্রীর গায়ে হাত দেয় তখন সেটাকে বলা হয় নারী নির্যাতন, মামলা হয়ে যায় নারী নির্যাতন। একটা স্ত্রী যদি স্বামীর গায়ে হাত দেয়, কোনো স্বামী কি, কোনো পুরুষ কি পারে পুরুষ নির্যাতনের মামলা দিতে? বলেন আব্বা। কোনো পুরুষ যদি বাবা মায়ের অবাধ্য হয় তাকে বাবা মায়ের অবাধ্য সন্তান বলে, ভালো সন্তান বলে না, কুসন্তান বলে। তাহলে বলেন আমার কি দোষ? আমি একজন পুরুষ, এটা কি আমার অন্যায়? আমি কি অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না? বলেন। আর যদি অন্যায় করে ঘরের স্ত্রী, আমি কি তার প্রতিবাদ করতে পারবো না? আপনি বলেন। বাবা, একটা কথা কি, আমাদের মতো ছেলেদের কথা কেউ বিশ্বাস করে না। আসলে পুরুষের কথা কেউ বিশ্বাস করতে চায় না। আমরা যদি বলি যে তারা অন্যায় করছে, স্ত্রী অন্যায় করেছে, বাবা মা অন্যায় করেছে, এটা কেউ বিশ্বাস করে না বাবা। যদি কিছু বলতে চাই তাহলে একটা কথা ছুড়ে দেয়, মাথা পেতে মেনে নাও, এই একটা কথা ছুড়ে দিয়ে বসে থাকে। আব্বা, আসলে আমার একটা বিশ্বাস ছিল আমার সম্পর্কে আপনার মেয়ে আপনার কাছে যাই বলুক উল্টা সিধে বানিয়ে জানিয়ে আপনি বিশ্বাস করবেন না, এবং আপনি বিশ্বাস না করে আপনি আমাকে জিজ্ঞেস করতে চলে আসবেন, এটা আমার অগাধ বিশ্বাস ছিল। আব্বা, আমার বিয়ে হয়েছে 3-4 বছর। আপনি কি বলতে পারবেন এই আমি সিদ্দিক আপনার চোখে দিয়ে তাকে কখনো কথা বলেছি, আপনার সাথে কোনো বেয়াদবি করেছি, আপনার কাছে কোনো নালিশ করেছি আপনার মেয়ে সম্পর্কে? আমি করিনি। এটা আপনিও জানেন, আমিও জানি। আপনার কি বিশ্বাস হয় যে আমি বাজে ছেলে? বলেন। আসলে আব্বা, আমার কপালটি খারাপ। আমি গরিব ঘরের সন্তান, গরিব ঘরে জন্মগ্রহণ করে মনে হয় আমি ভুল করেছি। শিক্ষিত ছেলে, ধরতে গেলে আমি বেকারি, এত শিক্ষিত হয়েও ছোটো একটা কোম্পানির চাকরি করি, অল্প বেতন পাই, সংসার চালাতে হিমশিম খাই। এটা আপনার মেয়ে মেনে নিতে পারে না। আব্বা, আসলে সত্য কথা কি, আমাদের এই দেশে একজন শিক্ষিত ছেলের, গরিব ছেলের, পুরুষ, সে একজন স্বামী, তার কোনো মূল্যায়ন নেই সমাজে। শিক্ষিত হয়েছে কী হয়েছে, তার তো টাকা নেই, কেউ তাকে মূল্যায়ন করে না। সমাজের কেউ মূল্যায়ন না করে ঘরের স্ত্রীকে তাকে মূল্যায়ন করবে? আব্বা বলেন, আপনি বলেন। আব্বা, বিশ্বাস করেন, আপনার মেয়ে চিৎকার করে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় আমি অনেকবার চেষ্টা করেছি আপনার মেয়েকে ফেরাতে। আমার বৃদ্ধ আব্বাও চেষ্টা করেছে ফেরাতে। আপনার মেয়ে সাফ সাফ কথা বলে দিয়েছে, বলেছে তুই যদি আমাকে ফেরাতে চেষ্টা করিস তাহলে তুই মানুষের জন্মের না, আর তুই যদি আমাকে ফেরাতে আমাদের বাসায় যাস তাহলে তুই কুত্তার জন্মে, তুই কুকুরের চদন। কী করবো বলেন? আমি তো এক বাপের জন্মে, আমি কুকুরের জন্মের না। আমি আমার বউকে ফিরাইনি, আপনার মেয়েকে ফিরাইনি, বাসায় রয়ে গেছি। আমি জানতাম যে আপনি অবশ্যই আসবেন আমার বাসায়, আপনি জানতে আসবেন যে অন্যায়টা আসলে কী হয়েছে, আমি কী অন্যায় করেছি, আমার বিশ্বাস ছিল। আব্বা, কথায় কথা আপনার মেয়ে আমাকে ছোটো লোকের বাচ্চা বলে। আমি যদি ওর চাহিদা পূরণ করতে না পারি, আমি ছোটো লোকের বাচ্চা। আমি যদি বড় বড় মাছ এনে দিতে না পারি বাজার থেকে, আমি ফকিন্নির বাচ্চা। আমি যদি পাশের বাড়ি ভাবিদের মতো মার্কেট করে দিতে না পারি, প্রতি মাসে গহনা কিনে দিতে না পারি, আমি ফকিন্নির বাচ্চা, আমি রিক্সাওয়ালার চদম। বলেন আমার কি দোষ এখানে? এই জ্বালাতন তো আমার ভালো লাগে না আব্বা। আব্বা, আসলে আমি আপনার মেয়েকে বুঝতে পারি না ও কী চায়, আপনি একটু বোঝানো প্লিজ, ওকে বোঝান। ও যদি সত্যি আমার সাথে সংসার করতে না চায় আমার কোনো সমস্যা নেই, আমিও চাই না ওকে আটকে রাখতে। আমি মুক্ত হতে চাই, মুক্ত পাখির মতো উঠতে চাই, যেখানে থাকবে না কোনো বাধা। আপনি ওকে ভালো করে জিজ্ঞেস করেন ও কী চায়। ঘরে যদি শান্তি না থাকে আব্বা, পৃথিবীর কোথাও আমি শান্তি পাবো না। আমি আমার এই বিবাহিত সংসার জীবনে একটা জিনিস ভালো করে জেনেছি, যদি ঘরে শান্তি না থাকে, একটা স্বামী যদি সারাদিন কাজ করে বাসায় আসার পরে তার স্ত্রী গামছাটা এগিয়ে না দেয়, লুঙ্গিটা এগিয়ে না দেয়, এক গ্লাস শরবত না দেয়, সেটা না করে যদি কানের সামনে ঘ্যান ঘ্যান করে যে কী বাজার নিয়ে আসছে, ছোটো মাছ কেন আনছে, বড় মাছ কেন আনলো না, বাজারে হাতে কেন শপিং ব্যাগ নেই, এটা যদি বলে ঘ্যানে ঘ্যানে পেনে পেনে করে, সেখানে শান্তি থাকে না বাবা। সেটা কি কোনো স্বামী সহ্য করতে পারে বলেন? সেখানে শান্তি আসে না আব্বা। এই সেম কাজগুলি আপনার মেয়ে করে। বলেন আমার কোথায় দোষ? তারপর যদি মনে করেন আমার দোষ, আপনি বিচার করেন, আপনারা আমি মাথা পেতে নিব আব্বা।
তাছাড়া আমি জেনেই গেছি আমি আসলে আপনার মেয়েকে শান্তি দিতে পারবো না। যেখানে আমার নেই অঢেল টাকা, ছোট্ট একটা বেতনে চাকরি করি, বড় বড় মাছ কিনে দিতে পারি না, গহনা দেওয়ার সামর্থ্য নেই, ঘুরেতে নিতে যাওয়ার সামর্থ্য নেই, একটা দাওয়াত খেতে গেলে 5-10 টাকা খরচ করার সামর্থ্য নেই। আমি বুঝে গিয়েছি এখানে আমার সংসার চলবে না, শান্তি হবে না, আমারও শান্তি হবে না, আপনার মেয়েও শান্তি পাবে না। আব্বা, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেন আসলে কি সত্যি আমার সাথে সংসার করবে? আমি যেভাবে ইনকাম করি, যেভাবে রাখতে পারি, সেভাবে কি সে সুখী হবে? যদি সুখী হয় আলহামদুলিল্লাহ, আমার বাসায় চলে আসুন, আমার কোনো আপত্তি নেই। আর যদি আপনার মেয়ে আমার আয়তে না চলে, আমি চাহিদা পূরণ করতে না পারি, যদি মনে করে যে আমার কাছে সুখী হবে না, আমি সেটা তো আলহামদুলিল্লাহ। যদি ছাড়াছাড়ি করতে চাই আমার কোনো সমস্যা নেই, আপনি আপনার মেয়েকে নিয়ে আপনি চলে যান, আমি একটু দুঃখ পাবো না, বরং আমি দোয়া করবো যেন সুখে থাকে। আপনি চিন্তা করবেন, আপনি মেয়েকে জিজ্ঞেস করেন আপনার মেয়ে কি চায়। বাবা সিদ্দিক, এসব তো কি কথা চাস? বৌমা পরবান মানুষ, তুই চুপ থাক। একটা সংসার বিচ্ছিন্ন হয়ে যাবো, এটা আমি চাই না, এটা আমি চাই না। বাবা দেখছেন, আমি আপনার আগেই কইছিলাম যে জামাইয়ের কোনো দোষ নাই, সব দোষই আপনার মাইয়ার। এখন তো সব জামাইয়ের মুখ থেকে শুনে আপনি বুঝতে পারলেন তো, এই হলো ঘটনা। আপনার মাইয়াই সব ঘটনার মূল। বাবা, এই ছোট লোকের বাচ্চার কথা একদম বিশ্বাস করবে না, বুঝছো বাবা? তুমি কখনো আর বিশ্বাস করবে না, তুমি মেয়ের কথা বিশ্বাস না করো, তুমি ওর কথা বিশ্বাস করো। বাবা, ও কি বলছে তুমি জানো? ও বলছে কি ব্যবসা করবো, 10 লাখ টাকা এনে দিতে বলছে, আর আমার অনেক অত্যাচার করে, মারধর করে। আমি বলছি যে না বাবা পারবো না, তারপর অত্যাচার মারধর করে, এবং ভোরে খাট আসতে আসে না, খাট আসতে শুইতে আমাকে মারধর করে। বাবা, তুমি একদম ওদের কথা বিশ্বাস করবে না, একটা টাকাও তুমি দিবা না। আলে আরে, আমার সামনে যে বেয়াদবি তুমি করছো, আমার অগোচর যে কি না করছো, আমার আর বুঝতে পারছি না। মারে, তুই তো ভুলে গেছো মা যখন মারা যায় কত ছোট আসলি, খুলেকিনি করে তোরে বড় করছি, লেখাপড়া শিখাইছি, গ্রামের মেয়েরা হাঁটতে করছি, আমাদের বিয়ে করে তোর শান্তির লেগা সুখের লেগা আমি বিয়ে করি নাই, তোর সুশিক্ষা দিছি। তাই আমার এই ঘটনা শুনতে হয়, একটা শিক্ষিত সৎ ছেলের হাতে তোর তুলে দিছিলাম, আর তুই আমার মেয়ে হইয়া তুই কি আমারে ওই 8-10টা পায়ের বাবুর মতো মনে করো? আমারে মান ইজ্জত নষ্ট করছো। সুসুপ্ত বাপের সমান আমার সামনে যে আচরণ করছো, স্বামী পুরন্ত কি না ব্যবহারগুলি করছো, আমি তো একটু আশা করি নাই, আমি তো একটু আশা করি নাই। তুই একবার নিজের চিন্তা কর, তোর সুখের জন্য, তোর শান্তির জন্য সারাটা জীবন আমি একাকি কাটাইছি। মনে রাখে তুই আমাদের শান্তি দিতে পারলি না, একদম শেষবারের মতো করতেছি। তুই আমার সাথে যে আচরণটা করতে পারবি না, ওটা তোর শ্বশুরের লোক করবি না। একটা কথা মনে রেখো, হ্যাঁ, তুমি কি মনে করছো তুমি আমার কান পরা দিবা? তোমার কান পরা শুই না, হ্যাঁ হ্যাঁ, আমি জামাই বাবুকে ডিফুজ নিয়ে তোমার নাচতে নাচতে আমার বাধ্য হয়ে যাবো। খবরদার, কখনো হইব না। তোমার সুশিক্ষা দিয়ে মানুষ করছিলাম, এই আলেয়া, তোমার অনেক আগেই শিখাইছিলাম হালাল রুজির বরকত। আমার জামাই বাবু সৎ, কোন হারাম টাকা খায় না, কারো ইবাদত বন্দেগী কবুল হয় না হালাল রুজি না খাইলে। যারা হালাল উপার্জন করে সেই স্বামী ঘরে 2 বেলা নুন দিয়া ভাত খাইলো, আল্লাহ পাকের কাছে তার ইবাদত কবুল হয়। নুনের স্বামী আল্লাহ তোমার মিলাই দিছে, আর সেই স্বামী সংসার করতে চান। এই দুনিয়া কয়দিন বাঁচবি, কয়দিন বাঁচবি তুই হারাম জাদি? তুই মনে করিস না তোর কথা আমি জীবন দেয়। কোনদিন যদি ঝগড়া করে আমার বাইরে যাস, আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। বিয়া দিছে বুয়া আসল বাড়ি, আর স্বামীর বাড়ি তো হয়েছে বিয়ের পর একটা মেয়ের আসল বাড়ি, বাপের বাড়ি তখন পর হয়ে যায়।
স্বামীর বাড়ি ছেড়ে তো যেতে পারবি না। আমি মন তুই আমার দেখতে যাবি না পেয়ে দিলাম, এটি আমার শেষ কথা। আবার তোর বলতেছি, আর কোনোদিন আমার কান পড়া যাবি না। আমি করে সব দিঘা এই পড়ার কাছে বিয়া দিছি। এই শ্বশুর বাড়ি ছেড়া তুই মরণের আগে আমার বাড়ি যাইতে পারবি না। সব দোষ তোর আলেয়া। আজকে আমরা এই যে সবকিছু শুনে ক্লিয়ার হইলাম। তুই একদম শুধু শুধু জামাইয়ের নামে গিয়া আমার ঘরে বানায় বানায় কথা কস, আর এগুলা কইয়া আম ঘরে মিথ্যা কথা কইয়া আম ঘরে আইতে বাধ্য করস। আজকে তো আমরা সব জানি গেলাম। তুই ভালো হয়ে যা, বুঝছস? তোর মধ্যেই সবচেয়ে গন্ডগোল ভরা। তুই নিজেরা শুধরা, এগুলো ঠিক না আলেয়া। তুই আমার বই নিয়ে এরকম করতে পারস না। আলেয়া, বাস্তব হচ্ছে কি, তুমিও জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমিও জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। কিন্তু আসলে এটাও বাস্তব, অভাব আসলে ভালোবাসা ভাঙা দরজা দিয়ে পালায়। তাহলে আমি জানি তুমি বিশ্বাস করবে না। আসলে আমি সবসময় চেয়েছি তোমাকে সুখে রাখতে, হাসি খুশি রাখতে, কিন্তু বাস্তব হচ্ছে আসলে আমি ব্যর্থ স্বামী। আমার সেরকম টাকা নেই, অল্প বেতনে চাকরি করি, আমি পাই না তোমার চাহিদা পূরণ করতে, পাই না তোমার হাসি ফুটাতে মুখে। আমি আসলে ব্যর্থ, আমি একজন ব্যর্থ পুরুষ, ব্যর্থ স্বামী। তুমি বুঝতে চাও না, তুমি অন্যদের সাথে তোমার চাহিদা মিলাতে চাও। অন্যদের ইনকাম বেশি, আমার ইনকাম কম, তুমি এটা বুঝতে চাও না। তুমি অন্যদের সাথে চাহিদা মিলিয়ে তোমার চাহিদা পূরণ করতে হবে, ঘুরতে যেতে হবে, তুমি এটাই চাও। আমি তো এটা পারি না। বলো, তোমাকে বুঝতে হবে না? তোমার কাছে হাত জোর মিনতি করি, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। তোমাকে একটা কথা দিলাম, আজকে থেকে আমি তোমার সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করবো না। তোমাকে বোঝার চেষ্টা করো প্লিজ, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। আমার যে ইনকাম আছে, আমরা সেই ইনকামেই সন্তুষ্ট থাকি না, অসুবিধা কী বলো? আমাদের আশেপাশে অনেক লোক আছে 3 বেলা খেতে পারে না, 3 বেলার 1 বেলাও খেতে পারে না। আমরা তো শাক দিয়ে খাই, শুটকি দিয়ে খাই, গুঁড়া মাছ দিয়ে খাই, লবণ দিয়ে খাই, 3 বেলা তো খেতে পারি। তুমি আজকে তোমার বাবা ভাইয়ার কাছে আমার নয় বিচার দিচ্ছ। তুমি কি ভেবে দেখেছো এই বিচারের কারণে তাদেরকে অশান্তি হয় না, তাদের মনে কষ্ট হয় না? শোনো, তুমি হয়তো ভুলে গিয়েছো সংসার সুখের হয় রমণীর গুলো, আর সেই রমণী যদি সংসার অশান্তি করে, সেই সংসারে জীবনে কখনো শান্তি ফিরে আসে না। একটা জিনিস ভেবে দেখো, তুমি একটা শিক্ষিত, আমি একটা শিক্ষিত ছেলে। আজকে আমরা দুইজন আছি, ভবিষ্যতে আমাদের ঘরে সন্তানাদি আসবে, আমাদের সন্তানরা বড় হবে। আমরা যেভাবে ঝগড়া লেগে থাকি, কি ভালো হবে? আমাদের সন্তানরা কিন্তু এই ঝগড়া শিখবে, তাদের ভবিষ্যতে চিন্তা করতে হবে। আজকে তুমি আমি মিলে যদি সংসারটা সাজাই, আস্তে আস্তে যদি আমরা সংসারকে উপর দিক নিয়ে যাই, আমাদের ইনকাম বাড়াই, আমরা একদিন অঢেল টাকা খরচ করতে পারবো, তোমার সব আশা পূরণ হবে, তুমি ঘুরতে পারবা, গহনা কিনতে পারবা, দামি দামি গহনা কিনতে পারবা। তুমি ধৈর্য ধরো প্লিজ, তুমি অধৈর্য হয়ে নাও, আমার কথা তুমি মেনে নাও। আলেয়া, আমি যদি তোমার সাথে কোনো অন্যায় করে থাকি, ভুল কিছু করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি একবার ভেবে দেখো, আজকে তোমার ভাই বাপের সামনে আমাকে তুমি কীভাবে অপমান করলে, আমাকে ছোট করে দিলা। এলাকার মানুষ আমাকে খুব ছোট জানে, থুতু করে, এই শুধু তোমার চিল্লাচিল্লি কারণ। তাহলে আসলে তুমি শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার ভুল হয়েছে বাবা। না জেনে না বুঝে আমি আমার হাজবেন্ডের অনেক কষ্ট দিছি বাবা। মারে, বাবা কখনো মেয়ের উপর রাগ করে থাকতে পারে না, কিন্তু আমার কাছে খরচ নাই। ভুল বসে তোর শ্বশুরের কাছে জামাই বাবুর মাপ চাইলে এক কাছে ক্ষমা চাম্বা যা। মাপচা, কারণ এরা হইছে তোর অভিভাবক। আমার ভুল হয়েছে বাবা, আমাকে ক্ষমা করে দেন বাবা। আমি তো জানি ক্ষমার যোগ্য না বাবা, তারপর একটু ক্ষমা করে দেন। দূর পাগল, তোরা ছেলে মানুষ, ভুল তো তোরাই করবি, সংশোধন তোরা করবি। তুই তো আমার মেয়ে না, আমার তোমার মায়ের মতো। তুই তোর বুঝতে পারছিস, এটি সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে, ভালোভাবে সুন্দরভাবে সংসার কর, সুন্দরভাবে থাক। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে না বুঝে আমার চোখ অন্ধ হয়ে গেছিল, বুঝছো? মানুষের কার কথা শুনে আমি তোমার সাথে খারাপ আচরণ করেছি, খারাপ ব্যবহার করেছি।
তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও আমি মরে গেলে শান্তি পাবো না। আসলে আলেয়া, ক্ষমা করার কিছু নেই। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক অনেক বড় পাওয়া। প্লিজ তুমি কান্না করো না, প্লিজ তুমি কান্না করো না, প্লিজ। বাবা, আসলে আপনার মতো বাবা যদি প্রতিটা ঘরে ঘরে থাকে, তাহলে ঘরে ঘরে এরকম স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয় না। আপনার মতো যদি মেয়েদেরকে ছেলেদেরকে প্রশ্রয় কেউ না দিত, ডিভোর্স হইতো না ঘরে ঘরে, সংসার নষ্ট হতো না। আপনি আসলে শ্বশুর না, আপনি বাবা না, আপনি আমাদের গুরুজন। তুমি আমার জামাই বাবু না, তুমি আমার সন্তান। তোমার কথা হয় না, আসলে শান্তি পাইলাম, এটি করা উচিত। আলেয়া, কালকে থেকে তো তুমিও কিছু খাও নাই, আমিও খাইনি, চুলা তো জ্বলে নাই। একটা কাজ করো, বড় ভাই আসছে, আব্বা আসছে, ঘরে যা আছে রান্না বসাই দাও, আমরা আজকে একসাথে বসে খাওয়া দাওয়া করবো। জামাই বাবু আমি বাজারে যাই, তো কিছু আছে নিয়ে নিয়ে আইতাম। না না আব্বা দেন, আপনি কি বিয়াই বাবা, আমি একটা কাজ করি, ও রান্না করলে দেরি হয়ে যাবো, এমনি সবার ক্ষুধা আছে। আমি একটু দোকানে গিয়ে বিরিয়ানি নিয়ে আসি। আব্বা তুমি বিরিয়ানি নিয়ে বা? হ্যাঁ, ঠিক আছে, আমি নিয়ে আসি। ঠিক আছে, আজকে কষ্ট করতে হবে না। একজন বিরিয়ানি খেতে যায়। আচ্ছা, তাহলে আমরা বিরিয়ানি খাবো, বিরিয়ানি। গুড়া মাছ কিন্তু খাবো না। না না কি? গুড়া মাছ গুড়া মাছ খাবা? আচ্ছা বাবা, তোমরা থাকো। না না, আমরা গুড়া মাছ খাবো না। রিয়াজ বাবাজি, তোমরা থাকো, আমি আচ্ছা। বিরিয়ানি আনতে। ঠিক আছে। ঠিক আছে। আব্বা মানি ব্যাগ মনে করে নিয়ে যাও কিন্তু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।